আজকে আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে। এই ঘটনাটি সংগৃহীত ফেসবুক থেকে। যেভাবে গল্পটি লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে নিচ্ছি তার ভাষায়। তার আগে বলে নিচ্ছে, কেউ যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাচ্ছি। আমার একমাত্র মেয়ে আনুর বয়স এখন 14 মাস। হাঁটি হাঁটি পা পা করে নানা আবোল তাবোল বলবুলিয়ে ঘর ভরে রাখবে, এটাই তো হওয়ার কথা। আমাদেরও তাই প্রত্যাশা, কিন্তু ও ক্রমশ শুকিয়ে হাত পা পাটকাঠি আর গায়ের রং তেল চিটচিটে হয়ে গেছে। মুখে কোনো শব্দটি নেই, চলার চাঞ্চল্য নেই। যখন অফিস থেকে ফিরি দেখি ক্লান্তিতে ও ঘুমিয়ে পড়েছে। ওকে বড়জোর 9 মাসের শিশুর মতো দেখায়, খুব অপুষ্টি, পরিশ্রান্ত আর রোগাক্রান্ত। বুয়াকে প্রশ্ন করলে সোজা বলে ডিম, দুধ, কলা, খিচুড়ি সবই খেয়েছে। ঘুমিয়ে ছিল দুপুরে, বিকেলে খেলতে গিয়েছিলাম, আমিও ওর সাথে খেলেছি। ভীষণ আনন্দিত ছিল ও। আমি ভাবলাম শারীরিক কসরতের কারণে ক্লান্ত হয়ে গেছে বুঝি, তাই অসময়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ক্রমাগতই ওর অবস্থা খারাপ হতে লাগলো। ওকে দেখে কাচের টুকরোর মতো ভেঙে যায় আমার মন। কোনো অজানা রোগের আশঙ্কা করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। দুর্বলতা ছাড়া ডাক্তার ওর কোনো রোগ পেলেন না। অজ্ঞাত ডাক্তার আমাকে মৃদু অপমান করে বললেন, ওকে সুস্থ করার পরিবারের দায়িত্ব, ডাক্তারের নয়। সে অপুষ্টিতে বা সেবাহীনতায় ভুগছে। একটা বাচ্চার ঠিক যত্ন হলে তার শরীরের অবস্থা এমন হওয়ার কথা না। তারপর পালাক্রমে ওর বাবা এবং আমি ছুটি নিলাম। আধামরা গাছ পানি ও সার পেলে যেমন জেগে ওঠে, তেমনি অল্প দিনে মেয়েটি আমার তরতাজা হয়ে উঠল। ছুটি শেষ হলে ওকে ছেড়ে আর অফিসে যেতে ভালো লাগলো না। আমি উচ্চশিক্ষিতা, চাকরিজীবী মহিলা, আমি গর্বিত, কিন্তু এই কঙ্কাল সন্তানের দিকে তাকালে মনে হয় আমার মতো দরিদ্র আর নেই। সমস্ত গর্ব ভেঙে চুরমার হয়ে যায়। আমার চাকরি ছাড়া কথাটা ভাবতেও পারছি না, কেননা একজনের আয় ঢাকা শহরে সংসারে ব্যয় নির্বাহ করা একেবারেই দুঃসাধ্য। তাছাড়া সন্তানের টেকসই ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। আবার মনে হয় ওকে এমন ঝুঁকির মধ্যে রেখে আমি কার ভবিষ্যতের কথা ভাবছি। তারপর যেন আর কিছুই ভাবতে পারছি না। শেষ পর্যন্ত বুয়ার কাছে রেখেই আবার অফিসে যোগদান করলাম। এবার বুয়াকে আনুর ঘুম খাওয়ার জন্য একটা রুটিন করে দিলাম। কিন্তু 1.5 মাসের মধ্যেই অবস্থা আবার আগের মতো। আমরা দুজনেই চিন্তিত হয়ে পড়ি, কি করা যায়। সেদিন সন্ধ্যায় বাড়িওয়ালা আমাদের বাসায় আসলো এবং বিনয়ের সাথেই বলল, মাগো, বিদ্যুতের একটু কাজ করানো দরকার ছিল, মিস্ত্রি নিয়ে এসেছি। যদিও তোমরা অফিস থেকে এসেছো, তোমাদের বিরক্ত লাগবে। দুপুরেও একবার এসেছিলাম, ঘরে তালা ছিল। আমি তাদের কাজ করার অনুমতি দিয়ে তড়িঘড়ি করে ছুটে গেলাম আনুর বাবার কাছে। ওর কাছে কথাটি বললাম। সেও অবাক না হয়ে পারল না। তাহলে বুয়া বাবুকে নিয়ে কোথায় যায়? আমার স্বামী আমায় সান্ত্বনা দিয়ে বলল, তুমি অধৈর্য হইও না, ব্যাপারটা আমি দেখছি। আসলে আমরাই ভাগ্যহত, আমাদের মা শাশুড়ি কেউ নেই। পরদিন অফিসে যাওয়ার সময় বাড়িওয়ালা খালাম্মাকে খালুকে বিস্তারিত বলে আমরা বাসার দিকে বিশেষ নজর রাখতে বলি। সন্ধ্যায় সেই দুঃসংবাদই শুনতে হলো। আজও সারাদিন ঘরে তালাবদ্ধ ছিল। তারা আসার ঘন্টা খানেক আগে বুয়া বাবুকে নিয়ে এসেছে। বুয়ার কাছে কোনো কৈফত চাইনি, প্রশ্ন করিনি কেন। সে রাতে দাঁতে দাঁত চেপে রইলাম। সকালবেলায় নিয়ম মতো আমরা দুজনে অফিসে রওনা দিলাম, কিন্তু অফিসে গেলাম না। বাড়ির মূল ফটকের বাইরেই আড়ি পেতে রইলাম। আধা ঘন্টা পরে দেখি আমার স্বামী চিৎকার করে বলল, ওই যে দেখো, আনুকে নিয়ে যাচ্ছে বুয়া। আমি অবাক হয়ে দেখলাম আনুকে চেনাই যাচ্ছে না, যেন ছাই মাটি মাখা ওর সারা শরীরে ও চুলে। বুয়াও খুব পুরানো, আধ ময়লা একটা ছেঁড়া কাপড় পরা। আমরা তাকে অনুসরণ করতে লাগলাম। অনেকটা পথ চলে সে একটা বাজারে ঢুকলো। সেখানে আমাদের সচরাচর যাওয়া হয় না। আনু তখন কাঁদছিল। একটা দোকানে গিয়ে হাত পেতে বলল, স্যার, এতিম মেয়েটারে খাওয়াইতে পারছি না, 2 দিন ধইরা কিছু খায় না, দয়া কইরা কিছু দিবেন। আমি বিস্ময়ের চোখে মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি আর দাঁড়াতে পারলাম না, ওর বাবার কোলে ঢলে পড়লাম। কেমন লাগলো আজকের ঘটনাটি? এই ঘটনা থেকে কিন্তু আমরা শিখতে পাচ্ছি যে চাকরি আমরা যতই করি না কেন, চাকরির সাথে সাথে আমাদের সন্তানকে আমাদেরই দায়িত্ব নিয়ে দেখে রাখতে হবে।